তো মুভির শুরুতে দেখানো হয় 1970-র ওয়ার্ল্ড ফেয়ার। তারপরে আমরা দেখতে পাই নোহারা ফ্যামিলিকে। তারা সবাই ওখানে দাঁড়িয়েছিল। তো মিৎসি বলে ওঠে যে এই ওয়ার্ল্ড ফেয়ারটা 1970-তে শুরু হয়েছিল, আর এখানে দুনিয়ার সব কিছু প্রিজার্ভ করে রাখা আছে। এমনকি 1970-তে এখানে ফরেনার্সদের আসাও অনেক বেশি রেয়ার ছিল, যার কারণে লোকজন এখানে এসে ফরেনার্সদের কাছ থেকে অটোগ্রাফ নেয়। তারপরে আমরা দেখতে পাই যে দুইজন ফরেনার মেয়ে কথা বলতে বলতে নিজেদের ভেতরে শিনচ্যানের দিকে আগায় আসতে থাকে। কিন্তু ভাই আমাদের শিনচ্যান হাত পার করে চলে যায় মেয়ে দুটার কাছে এবং জিজ্ঞেস করা শুরু করে যে আপনাদের খেতে কি পছন্দ। তো এইসব কিছু দেখে শিনচ্যানের মা অনেক বেশি এম্বারেস হয়ে যায়, যার কারণে শিনচ্যানকে ওখান থেকে নিয়ে সরে আসে। আর ওই দুইটা ফরেনার মেয়ে হা করে ওদের দিকে তাকায় থাকে। তার পরের সিনে আমরা দেখতে পাই যে একটা বড়সড় মনস্টার এই ওয়ার্ল্ড ফেয়ারে হামলা করে দিছে। তারপরে আমরা দেখতে পাই যে নোহারা ফ্যামিলি ওয়ার্ল্ড ফেয়ার ডিফেন্স গ্রুপে ট্রান্সফর্ম হয়ে গেছে। আর শিনচ্যানের ড্যাড চলে আসে একটা বড়সড় ফাইটার জেট নিয়ে। তো এই ফাইটার জেটের গুলি দিয়ে ওই মনস্টারের উপরে শিনচ্যানের ড্যাড অনেকগুলা গুলি করে, কিন্তু ওই গুলির কোনো কাজ হয় না ওই মনস্টারের উপরে। উল্টা মনস্টার আরো মুখ থেকে আগুন বের করে ওই ওয়ার্ল্ড ফেয়ারে সবকিছু পুড়িয়ে দিতে শুরু করে। তো রেগে যে শিনচ্যানের বাবা বলে ওঠে যে ট্রান্সফর্ম, আর ও একটা বড় সড়ো সুপার হিরোতে কনভার্ট হয়ে যায়। তো হিরোশির এই হিরোইজম দেখে তার ওয়াইফ মানে শিনচ্যানের মা ছাড়া আর কেউই খুব একটা এক্সাইটেড ফিল করে না। শিনচ্যান চাচ্ছিল না যে তার বাবা একাই এই এত বড় মনস্টারটাকে মারার ক্রেডিটটা নিয়ে নিক, যার কারণে সেও ট্রান্সফর্ম হয়ে ওই ফাইটের মধ্যে লাফ দিয়ে দেয়। তো তারপরে আমরা দেখতে পাই যে এটা আসলে কোনো বাস্তব কিছুই না, এটা আসলে একটা শ্যুট চলছিল। তো শিনচ্যানের কারণে ওই শ্যুটটা নষ্ট হয়ে যায়, যার কারণে এই সেম সিনটা আবার রিটেক করে ওরা শুরু করে, যেখানে হিরোশি অর্থাৎ শিনচ্যানের বাবা ওই মনস্টারটাকে মারতে থাকে। হিরোশি টাউন অফ সানসেট থেকে একটা সোলার বিম অ্যাবজর্ভ করে নেয়, আর ওই বিমটা দিয়েই ওই মনস্টারটাকে মেরে দেয়, যেখান থেকে এই শ্যুটটা এন্ড হয়ে যায়। তো শ্যুটের পরে হিরোশি অনেক বেশি হ্যাপি এবং এক্সাইটেড থাকে। তারপরে ও নিজের একটা ছোট অ্যাকশন ফিগার নিয়ে খুশিতে হাঁটা শুরু করে। আর অন্যদিকে শিনচ্যানের মা মিসাইও তার শ্যুট শেষ করতে থাকে, যেখানে উনি একজন ম্যাজিক্যাল গার্লে রূপান্তরিত হয়। তো এইসবের ভেতরে শিনচ্যান আর হিমাবারিকে ওদের কিড জোনে দিয়ে আসার প্রয়োজন পড়ে, কারণ হিমাবারি আর শিনচ্যানের যতগুলা রোল ছিল সবগুলা রোল শেষ হয়ে গেছে। তো ওইখানে শিনচ্যানের সাথে দেখা হয়ে যায় কাসুকাবে ডিফেন্স গ্রুপের সব মেম্বারের সাথে। তো ওদের সাথেও ধুমায় গল্প করা শুরু করে। তো কাজামা বলতে থাকে যে ওদের প্যারেন্টস সবাই এখন 20th সেঞ্চুরির মিউজিয়ামটাকে এক্সপ্লোর করছে, যেখানে বড় মানুষরা তাদের ছোটকালের খেলনা এবং জিনিসপত্র দেখতে পায়। এমনকি শিনচ্যানের স্কুলের টিচাররাও কসপ্লে করার জন্য বসে আছে। আর শুধুমাত্র এই না, আরও তারা ছোটকালে যেসব খেলাগুলো খেলতো সেই সব রকম খেলাগুলোও তারা এই মিউজিয়ামে রিক্রিয়েট করতে পারবে। তার পাশাপাশি ওই সময়ের খাবারগুলাও তারা খেয়ে দেখতে পারবে। তো সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই শিনচ্যান আর হিমাবারি মিসাই আর হিরোশির উপরে অনেক বেশি রেগে আছে, যার কারণ হচ্ছে ওদেরকে ছাড়াই ওদের বাবা মা শপিং করা শেষ করে ফেলেছে। কিন্তু হিরোশি আর মিৎসি ওদের ছোটবেলার সব মেমোরিজের মধ্যে এখনো ডুবে আছে। বাসায় যাওয়ার পরে হিরোশি ওর রেকর্ড করা ডিভিডিটা দেখতে থাকে। এমনকি ওরা শিনচ্যানকে অ্যাকশন কামিনের ডিভিডিও দেখতে দিচ্ছিল না। তারপরে রাতের বেলার সিনে আমাদের ওই সেম 20th সেঞ্চুরির মিউজিয়ামটাকে দেখানো হয়, যেখানে অনেকগুলা লোক মিলে একটা প্রজেক্টে কাজ করছিল। তারপরে আমাদের নিউলি একটা ম্যারিড কাপলকে দেখানো হয়, যার নাম থাকে কেন আর চাকো। তারপরে কেন চাকো ওদেরকে বলে যে খুব জলদি এই দুনিয়া আবার সময়ের পেছনে চলে যাবে। তারপরে সিন শিফট হয়ে এমন একটা সিটিতে চলে আসে যেখানে রাত হওয়ার পরেও দুপুরের সময়টা চলছিল। তারপরে কেন বলে যে সব ক্রুয়েলিটি এই দুনিয়া থেকে খুব জলদি খতম হয়ে যাবে। তো সিন আবার শিফট হয় নোহারা ফ্যামিলিতে। তো দেখানো হয় যে শিনচ্যানদের টিভিতে একটা মেয়ে হঠাৎ করে চলে আসে, আর সেই মেয়েটা বলে যে সময় আবার অতীতে ফেরত যাবে, সবাই আবার পুনরায় রিপিট হবে সবকিছু। তো এটা শেষ হওয়ার সাথে সাথে হিরোশি আর মিৎসি বলে যে এখন আমরা ঘুমাতে যাব, কিন্তু তখন বাজছিল মাত্র 8টা। তো শিনচ্যান অনেক টেনশনে পড়ে যায়। টেনশনের ভিতরেই সে জিজ্ঞেস করে যে এমন করলে আমরা ডিনার কখন করব।
তো মিৎসি শিনচ্যানকে একটা কাঁচা সবজি ধরায় দেয় আর ওখান থেকে চলে যায়। তো ওই দুইজনকে ঘুমাতে দেখে শিনচ্যানের খুবই অদ্ভুত লাগে। শুধুমাত্র এটাই না, বরঞ্চ দেখানো হয় যে রাত 8টা বাজার সাথে সাথে পুরা কাসুকাবে সিটি ঘুমাতে চলে যায়। ঘুম থেকে ওঠার পরেই সকালবেলা মিৎসি আর হিরোশি একদম পেট ভরে স্ন্যাক্স খাওয়া শুরু করে। তো শিনচান অনেক বেশি চিন্তিত হয়ে ওর মা বাবার কাছে জিজ্ঞেস করে যে এখন ব্রেকফাস্ট কে বানাবে। তো ওর মা ওকে রিপ্লাই দেয় যে তোমার যদি এতই বেশি খিদা লাগে তো তুমি নিজে রান্না করে খাও। আর শিনচানের বাবা ওর চকোবিনের প্যাকেটটা আস্ত ধরে নিজেই খেয়ে ফেলে। তো সিচুয়েশন এত বেশি খারাপ হয়ে যায় যে শিনচান নিজে থেকেই হিমাবারির দেখভাল করা শুরু করে। স্ন্যাক্স খাওয়ার পরে ওর প্যারেন্টসরা যে আবার ঘুমায় পড়ে। তো এটা দেখে শিনচান ওদের উপরে আরো বেশি রেগে যায়। তো হিরোশি শিনচানকে বলে দেয় যে আমি জানি না তুমি কার ছেলে, এজন্য আমার থেকে দূরে থাকো। তো আমরা দেখতে পাই যে শিনচান রেডি রেডি হয়ে ওর বাসের জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। তো বাস না আসার কারণে শিনচান যখন আবার বাসায় ব্যাক করে তখন হিরোশি আর মিৎসি ওকে বাসায় ঢুকতে দেয় না, যার কারণে শিনচান ওর নিজের সাইকেলটা ব্যবহার করেই নিজে থেকেই স্কুলে চলে আসে। তো স্কুলে যাওয়ার পরে ও দেখে যে সব টিচাররা মিলে নিজেরাই খেলাধুলা করছে। তো শিনচান যখন ওদের কাছে যায় তখন ওরা শিনচানের উপরে রাগটাগ করে শিনচানকে ওখান থেকে ভাগায় দেয়। তারপরে শিনচান রাস্তায় নেমে দেখে যে লাইন দিয়ে অনেকগুলা 20th সেঞ্চুরির ভেহিকেল অর্থাৎ গাড়ি, বাস, ট্রাক এগুলা রাস্তায় চলাচল করছে। আর শহরের সব যত অ্যাডাল্টস আছে সবাই অনেক খুশি হয়ে ওই ভেহিকেলসগুলো চালানোর চেষ্টা করছে এবং চড়ছে। এমনকি হিরোশি এবং মিৎসিও ওই একই ভেহিকেলে বসেছিল। শিনচান ওদের পেছন করার তো চেষ্টা করে অনেক, কিন্তু পেরে ওঠে না। তো নেক্সট সিনে কাসুকাবে ডিফেন্স গ্রুপ সবাই মিলে একসাথে এক জায়গা জড়ো হয়ে ডিসকাস করা শুরু করে, যেখানে মাসাও বলে ওঠে যে আমাদের প্যারেন্টসের হয়তো আমাদের আর কোনো প্রয়োজন নাই। কিন্তু শিনচান এইসব বিষয়ে মাথা না ঘামায় টিভি দেখা শুরু করে। তারপরে টিভিতে একটা নিউজ দেখানো হয়, যে নিউজে দেখানো হয় যে একদিনের ভেতরে কাসুকাপে সিটির যত অ্যাডাল্টস ছিল সবাই হঠাৎ করেই নাই হয়ে গেছে। এরপরে ওরা একটা অনেক পুরাতন 1971-এর শো টেলিকাস্ট করা শুরু করে। কাসুকাবে ডিফেন্স গ্রুপের সবাই অনেক বেশি ক্ষুধার্ত থাকে, যার কারণে ওরা খাবার খুঁজতে বের হয়ে যায়। কিন্তু সবচেয়ে পাশের কনভিনিয়েন্ট স্টোরে একটা বুলি গ্রুপ ওদেরকে ওই স্টোরের ভেতরে ঢুকতে মানা করে দেয়। তো ওরা একটা প্ল্যান করে নিজেদের মাথার উপরে একটা বাকেট দিয়ে আস্তে আস্তে করে ওই বুলিশদের চোখের আড়ালে ওই কনভিনিয়েন্ট স্টোরে ঢুকে পড়ে। শিনচান নিজেকে কন্ট্রোল করতে না পেরে ও বইয়ের মাথার উপরে উঠে চকোবির প্যাকেট নেওয়া শুরু করে। কিন্তু কাজামা অনেক বেশি রেগে যায় এবং শিনচানকে ডিসব্যালেন্স করে ওখান থেকে ফেলে দেয়। তো এই আওয়াজ শুনে ওই সব বাচ্চাগুলো টের পেয়ে যায় যে কনভিনিয়েন্ট স্টোরের মধ্যে কেউ একজন তো আছে। আর তারপরে শিনচান ভুল করে নিজেকে রিভিল করে ফেলে, যার কারণে কাসুকাবে গ্রুপকে ওখান থেকে পালায় আসতে হয়। যার কারণে ওদের কাছ থেকে অনেকগুলো খাবারই ওখান থেকে পড়ে যায়, যার কারণে ওদের কাছে মাত্র এখন কিছু অল্প পরিমাণ খাবারই থাকে। তারপরে শিনচান অনেক বেশি রেগে যায় এবং সব খাবার ফেলে আসার সব দোষ কাজামার উপরে দিয়ে দেয়। অ্যাকচুয়ালি ভাই কাজামারই তো দোষ, ওই তো ফেলে দিছে শিনচানকে। তো তারপরে কাজামা হড়বড় করে একটা বারের ভিতরে ঢুকে পড়ে। তো কাজামার পিছন পিছনে পুরো কাসুকাবে ডিফেন্স গ্রুপই ওই বারের মধ্যে ঢুকে পড়ে। তো এই অ্যাডাল্টসদের না থাকার কারণে ওরা নিজেরাই অ্যাডাল্টসদের মতো আচরণ করা শুরু করে। তারপরে শিনচ্যান বলে যে তুমি ওই পার্টেন্ডারের জায়গা নিতে পারবা না। তখন ন্যানি বলে যে কেন, তুমি কি জেলাস ফিল করছো? কিন্তু ওইদিকে বাকি সবাই সোবার হতে থাকে। কিন্তু কাজামা সবাইকে কনভিন্স করে ওই বারের বাইরে নিয়ে চলে আসে, যেন ওরা ওদের মেইন গোল থেকে ডিস্ট্র্যাক্টেড না হয়ে পড়ে। তো এরপরে দেখানো হয় যে বাদবাকি সব অ্যাডাল্টস না থাকার কারণে কাসুকাবে সিটির সব ইলেকট্রিসিটিও চলে যায়। আর আমরা জানতে পারি যে 20th সেঞ্চুরির সব গার্ডগুলা এই কাসুকাবের সিটির সব বাচ্চাদেরকে কিডন্যাপ করতে আসছে। আর ওই গার্ডগুলা এক এক করে সবগুলা বাচ্চাকে ধরেও ফেলে। তো নিজের প্যারেন্টের সাথে দেখা করার জন্য মাসাও ওদের সাথে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কাসুকাবে ডিফেন্স গ্রুপ সময় মতো ওকে একদম চেপে ধরে। তারপরে রাতটা কাটানোর জন্য আর ওইসব কিডন্যাপারদের হাত থেকে বাঁচার জন্য ওরা সবাই মিলে একটা ডিপার্টমেন্ট স্টোরের ভেতরে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই যে কেন আর চাকু বলতেছে যে কিছু কিছু বাচ্চা এখনো মিসিং, আর আমাদের এই প্ল্যানটাকে সাকসেসফুল করার জন্য আমাদেরকে জলদি ওদের ধরতে হবে। তারপরের সিনে হিরোশি বলে ওঠে যে ওদেরকে ধরার জন্য আমাদেরকে কি পুরস্কার দেয়া হবে। তারপরে কেন হিরোশিকে একটা 1971-এর
একটা পুরাতন ব্যাজ দেখায়, যে ব্যাজটা দেখে হিরোশি অনেক বেশি খুশি হয়ে যায়। তার পরের দিন সকালে ওই সবগুলো গার্ডস রেডি হয়ে কাসুকাবের সব বাচ্চাদের ধরার জন্য বের হয়ে যায়। আর অন্যদিকে কাসুকাবে ডিফেন্স গ্রুপ এখনো ওই ডিপার্টমেন্ট স্টোরের ভেতরে ঘুমাচ্ছে। তারপরে ঘুম থেকে উঠে ওরা দেখে যে অনেকগুলা বাচ্চাকে ওরা কিডন্যাপ করা শুরু করে দিয়েছে। তো ওই গার্ডগুলা ওই ডিপার্টমেন্টাল স্টোরেও চলে আসে এবং দেখে যে ওখানকার বেডটা এখনো ওয়ার্ম আছে, যার মানে এখানে একটু আগেও কেউ শুয়েছিল। তখন কাসুকাবে ডিফেন্স গ্রুপ একটা ছোটোখাটো টয় ঘরের ভিতরে লুকিয়েছিল। তো এই ছোট ঘরের মধ্যে থাকার কারণে সবার দম প্রায় বন্ধ হয়ে আসছিল, যার কারণে সবাই বের হয়ে আসে। তারপরে শিনচানের বাবা হিরোশি ওদের সবাইকে দেখে ফেলে আর ওদের সবার উপরে চিল্লানো শুরু করে। তারপরে চালাকি করে কাসুকাবে ডিফেন্স গ্রুপ হিরোশিকে ওই টয় হাউসের মধ্যে আটকে ফেলে। তারপরে মিৎসিও ওদেরকে খুঁজে ফেলে এবং খুব ভালোভাবে বলে যে তোমাদেরকে কিছুই করবো না, তোমরা চলে আসো আমার কাছে। তো হিমাবারি যে মিৎসির পা একদম চেপে ধরে, যার কারণে মিৎসি অনেক বেশি ডিসব্যালেন্স হয়ে যায়। তো ওই সময় শিনচ্যান টান দেয় হিমাবারির হাত ধরে, আর যার কারণে মিৎসি পিছনে যে পড়ে যায় উল্টা হয়ে। তো এই ঘটনার পরে কাসুকাবে ডিফেন্স গ্রুপ ওখান থেকে পালিয়ে চলে আসে। তারপরে সবাই মিলে প্রিন্সিপাল স্যারের বাসের নিচে লুকিয়ে পড়ে, যেই জায়গাটা খুবই আনসেফ ছিল। তো কেউ যেন ওদেরকে দেখে না ফেলে সেদিকে ওরা খেয়াল রেখে ওরা সবাই মিলে লুকিয়ে ওই বাসের মধ্যে উঠে পড়ে। আর অন্যদিকে সব গার্ডগুলো এখনো বাচ্চাদেরকে খুঁজে বের করার ধান্দাতেই ছিল। তখন শিনচান বলে যে এখান থেকে পালানোর একমাত্র উপায় হচ্ছে আমাদের মধ্যে থেকে কাউকে এই বাসটাকে ড্রাইভ করতে হবে। তারপরে বউ বলে ওঠে যে আমি এই বাসটাকে চালাতে পারবো, কারণ আমি প্রিন্সিপাল স্যারকে সবসময় খুব মনোযোগ দিয়ে বাস চালাতে দেখতাম। কিন্তু বউ অনেক ছোট ছিল, যার কারণে বউয়ের হাত স্টিয়ারিং পর্যন্ত পৌঁছাই না। তারপরে আমরা দেখতে পাই যে ওই বাসটা চলা শুরু করেছে আর ওর সামনের সব গাড়িগুলোকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। আর ওই বাসটাকে চালানোর জন্য পুরা কাসুকাবে ডিফেন্স গ্রুপ কোঅর্ডিনেট করছিল। আর ওই বাসটা কেনের গাড়ির দিকেও আগাতে যাচ্ছিল এবং কয়েক সেকেন্ডের ব্যবধানের কারণে ওই বাসটা থেমে যায়। তো কেন ওর গার্ডকে বলে দে হ্যাভ ইনজিওর্ড মাই সোল, যার কারণে তোমরা এখনই যাও আর ওদেরকে ধরে নিয়ে আসো। শিনচ্যান কিছুক্ষণ পরে বলে যে তুমি একাই এই গাড়ি চালানোর মজা নিজে নিজে নিতে পারো না। তখন বউ বলে আচ্ছা ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে আমরা বাড়ি বাড়ি একে একে এসে চালাতে পারি। তো প্রথমে পাল্লাটা ছিল মাসাওয়ের গাড়ি চালানো। তো মাসাও এত ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল যে মিউজিয়ামের সকল গার্ড ওদের পেছনে চলে আসে। আর ওরা এতই কাছে চলে আসে যে ওরা নানচাকু দিয়ে মাসাওয়ের উপরে হামলা করে। তো মাসাও অ্যাক্সিডেন্টালি দুইটা কারকে ধাক্কা দিয়ে এদিক ওদিক দিয়ে ফেলে দেয়, যার কারণে মাসাওয়ের ভেতরে একটা অদ্ভুত কনফিডেন্স চলে আসে। তো মাসাও পানির ভেতরে বাসটা ঢুকিয়ে দিয়ে আবার পানির ভেতর থেকে বের করেও নিয়ে আসে। তারপরে বাস চালানোর বাড়ি আসে কাজামার। ও কাজামা হচ্ছে সব রকম রুলস ফলো করে শুধুমাত্র 40 কিলোমিটার স্পিডে বাসটাকে চালাচ্ছিল। ন্যানি কাজামাকে বলে যে তোমার কাছে তো ড্রাইভিং লাইসেন্স কার্ডও নাই। এটা শুনে কাজামা অনেক বেশি প্যানিক হয়ে যায়, যার কারণে ও ড্রাইভিং স্টিয়ারিং ছেড়ে দেয়। তারপরে ড্রাইভারটা হচ্ছে ন্যানি। ও ড্রাইভিং করার থেকে বেশি মনোযোগ দেয় গাড়িতে বসে কিভাবে খেলা যায়, যার কারণে এই গুরু দায়িত্বটা শিনচ্যানকেই নিতে হয় এবং শিনচ্যান বাসটাকে ড্রাইভ করা শুরু করে। তো শিনচ্যান অনেক বেশি জোশ নিয়ে বাসটাকে 100 কিলোমিটার স্পিডে চালানো শুরু করে। কিন্তু তারপরেও হিরোশি শিনচ্যানের বাসের কাছাকাছি একদম চলে আসে। হিরোশিকে অ্যাজ আ ব্রিজ ইউজ করে প্রিন্সিপাল স্যার ওনার নিজের বাসের উপরে উঠে পড়ে। কিন্তু শিনচ্যান অনেক কয়দা কসরত করে দুইজন থেকে পিছন ছড়ায় নেয়। কিন্তু তারপরে আবার আমদানি হয় শিনচ্যানের মা ম্যাজিশিয়ান গার্ল। কিন্তু শিনচ্যান বাবাজি ওর আবারও নতুন নতুন ট্রিক্স ইউজ করে ওদেরকেও পিছনে ফেলে দেয়। তো শিনচ্যান যে ধাক্কা মারে কেনের গাড়িতে। তো এরপরে কি কি হয় সেটা দেখার জন্য আপনাকে ওয়েট করতে হবে এই ভিডিওর পার্ট 2 জন্য। তো দেখা হচ্ছে পার্ট 2-তে। তার আগ পর্যন্ত কমেন্ট করে জানাতে থাকেন কোন কোন পার্টগুলো আপনার কাছে বেশি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।